অবহেলিত হয়েছে। আর যে কথাটা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো আমার বছরের মাথায় নাতি-নাতনি চাই। আশা করি তোমাকে ফের এ সম্পর্কে আর বোঝাতে হবে না। বলে উনি চলে যেতে নিলে রাদীপ ভাঙা কণ্ঠে বলে উঠল, আম্মু, ভালোবাসাটা তো অমর, যার কোনো মৃত্যু হয় না, মনের এক কোণে থেকে যায়। তাহলে আমি কিভাবে? ওর কথা সম্পূর্ণ হওয়ার আগে লিমা খান ওকে থামিয়ে দিয়ে বললেন, ভুলে যাও, আজ আমি লিমা খান তোমার মা হয়ে বলছি। একদিন আসবে যেদিন তোমার মনে হবে তুমি ঠকনি, বরং তুমি নিজের জীবনে জিতেছ, এক নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছ। তখন তোমার মনে হবে সেদিন তুমি যাও যাও কষ্ট পেয়েছিলে, সে কষ্ট পাওয়ার তোমার কোনো প্রয়োজন ছিল না। তখন তোমার আপনা আপনি মনে হবে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। উনি জানিয়ে নেন, তার দ্বিগুণ ফিরিয়ে দেন। তুমিও বউ সন্তান নিয়ে সুখী খুশি থাকবে। তখন তোমার কাছে যদি জুথিকে ফিরিয়ে দেওয়া হয়, তখন তুমি অনায়াসে বলবে এখন আর তোমাকে আমার প্রয়োজন নেই, আমি রোদকে পেয়ে ভালো আছি। লিমা খান কথাগুলো বলে আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভেতরে চলে গেলেন। রাদীপ লিমা খানের পদাচরণের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, যদি জীবনে শেষ অপশন হিসাবে জুতি আসে, তাহলে আমি ওকে বেছে নেব। বলে মায়ের কথা রাখতে নিজের রুমে চলে গেল। হইচই পরিবেশ, সবার মুখে আনন্দের হাসি। রনির বাড়ির গুরুজনরা সেই বউ নিয়ে আসার পরপরই কালকে বৌভাতের আনুষ্ঠানিক আলোচনায় ব্যস্ত। কেমনে কি করলে ভালো হবে, সবার দাওয়াত ঠিকমতো দেওয়া হয়েছে কিনা, রান্নার লোকেরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা, এসব নিয়ে টুকটাক কথা ওনাদের। ওনারা এসব কথাবার্তা ব্যস্ত থাকলেও ছোটরা গানের তালে তাল মিলিয়ে নাচ করছে। তো কেউ কেউ খাবার তুলে খাচ্ছে। আবার ইভার সমবয়সী কিংবা তার চেয়ে একটু ছোট বয়সের মেয়েরা, মানে ইভারই ননদরা, সবাই ইভাকে ঘিরে ওর রুমে বসা। তাদের দাবি এখন তারা বাসর ঘরে বসবে টাকার জন্য। যতক্ষণ না রনি তাদের বাসর মানে দিচ্ছে, তারা এই ঘর থেকে যাবে না। ইভা চুপচাপ গোল হয়ে বসে সবার কাণ্ড দেখছে আর ঝিমোচ্ছে। তার ছোট ১৯ বছরের শরীরটায় আর ক্লান্তি নিতে পারছে না। কতক্ষণ আর এভাবে বসে থাকা যায়? সেই সন্ধ্যা ৭টা থেকে এখন রাত ১১টা। এই টাইমের মধ্যে বউ দেখতে মানুষ আসা যাওয়া তো লেগেই আছে। এদিকে ইভা মিষ্টি আর শরবত খেতে খেতে বিরক্ত। তার প্রায় এখন বমি আসার পালা। তবুও মনে হচ্ছে আজ এদের থেকে মিষ্টি শরবত খাওয়া থেকে ইভার কোনো রকম বিরতি নেই। ওর ক্ষণে ক্ষণে ঝিমোতে থাকার মধ্যে রনি বেচারা অনেক কষ্টে রুম অবধি এসে পৌঁছেছে। বেচারা রনি সে কখন থেকে বউয়ের কাছে আসবে বলে ট্রাই করলো, কিন্তু কই আর আসতে পারলো। তিনটে ধাপ পেরোতে হলো তাকে। প্রথম বন্ধুমহল, তার মধ্যে ঠাট্টার ছড়াছড়ি। রনি সে আজ বিড়ালটা ঠিকমতো মারতে পারবে তো, নাকি তারাও এসে তাকে সাহায্য করবে বিড়াল মারতে? কেউ কেউ তো ঠোঁট কামড়ে হেসে এটাও বলছে। ওদের এসব গম্ভীরত্ব কথাবার্তা রনি কোনোরূপে এড়িয়ে চলে আসতেই ওখানে থাকা সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। বেচারা রনি এক ধাপ কোনোরকম পার করে ভেতরে আসতেই মুখোমুখি হলো পরিবারের কাছে। ওকে দেখা মাত্র বড়রা ওকে ডেকে আনুষ্ঠানিক কথাবার্তা বলল কিছুক্ষণ। রনি না চাইতো বেশ সময় ওনাদের সাথে কথা শেষ করে রোমের দিকে অগ্রসর হতেই রোমের বাহিরে তার ভাইদের সাক্ষাৎ পেল। ওদের এভাবে ওর রোমের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুসকে মনে মনে আওড়ালো। ওরা তো বাহিরে বোম আতশবাজি ফোটাচ্ছিল, তাহলে এখানে কেন এলো? ওর এসব ভাবার মধ্যে রকি সীমান্ত একসাথে বলে উঠল, ওরা এই কথা বলতেই রনি বিরক্ত নিঃশ্বাস ত্যাগ করে বলল, তোদের লজ্জা নাই? বড় ভাইয়ের কাছে এসবের জন্য টাকা চাইতে এসেছিস? রনির কথায় রকিদের সাফ সাফ উত্তর। রনি আর কথা বাড়ালো না, সোজা ওদের ডিমান্ড জানতে চেয়ে বলল। কত? রনি কত বলতে রকি ওর পাশে তাকিয়ে চারজন দেখে বলল। ওরা কথাটা বলতেই রনি টাকা গুনে ওদের হাতে দিতেই ওরা হেসে উঠে বলল, বলে আফসোস করে একে অপরের দিকে তাকিয়ে রনিকে রুমের ভেতর ঢুকতে দিয়ে ওরা চলে যায়। বেচারা রনি
ওরা চলে যেতে ঝামেলা মুক্ত নিঃশ্বাস ফেলে। রুমের ভেতরে আসতে বোনদের রাজ্য দেখে মনে মনে চরম বিরক্তি প্রকাশ করলো। তিনটা ধাপ বেরোলো, তবুও বউয়ের নাগাল পেল না। রনি তার বোনদের হাবভাব দেখে বুঝতে পারল এরাও বাসর মানের জন্য এসেছে, তাই আর না পেঁচিয়ে ডাইরেক্ট বলল। তোদের কত চাই? রুমে এসে রনি এ কথা বলাতে ওরা নড়ে চড়িয়ে বসে বলল। ওরা কথাটা বলতেই রনি পরিশিষ্ট থাকা 12,000 ওদের হাতে ধরিয়ে দিতেই ওরা টাকার দিকে তাকিয়ে বোকা বনে গেল। ওদের চাওয়া মোতাবেক বাড়তি দেয়া তো ফিসফিস করে একে অপরকে বলল, ওই যে কথায় আছে না, যত পায় তত চাই। ওরাও ঠিক তেমন। ওরা এসব ভেবে আর কোনো রূপ কথা না বাড়িয়ে রুম ত্যাগ করতেই রনি ঠাস করে দরজাটা লাগিয়ে হাফ ছেড়ে বেঁচে আল্লাহর কাছে শুকরিয়া জানালো। অতঃপর সবকিছু মাথা থেকে বের করে ঘুরে ইভার দিকে তাকিয়ে মুচকি হেসে বিছানার কাছে এগিয়ে এসে আসতেই ইভার কাছে এসে মুগ্ধ দৃষ্টিতে ইভার দিকে তাকাতেই রনির এমন তাকানোতে ইভার সাথে সাথে লজ্জায় মুখখানা ছোট করে নিচের দিকে তাকিয়ে রনি আর একটু ঝুঁকে ইভাকে দেখতেই ইভা লজ্জায় রনির গালটা ও ডান হাত দ্বারা সরিয়ে দিল। ওভাবে নিচের দিকে তাকানো অবস্থাতেই ইভাকে এমন লজ্জা পেতে দেখে রনি ওকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য ওর কানের কাছে এগিয়ে ইভার কানে কান ঘষে ফিসফিসিয়ে বলল, ও বেবি জান, আমিও তো পুরো টমেটো। আপনাতে এভাবে বিভোর করবে জানলে আরও আগে আপনার খোঁজে লাগিয়ে দিতাম। এভাবে কেন নেশা ধরালেন এই রাতে? আমি যদি আদর করতে শুরু করি কন্ট্রোল করতে পারবেন তো আমাকে নিজের সাথে সহ্য করতে? রনির এমন কথায় ইভার নাক দিয়ে শ্বাস করতে না পেরে মুখ দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে কোনো রকম তুতলিয়ে বলল, দেখুন, আপনার এক ভাবে কিছু জিনিস দিয়ে বাসর রাতের নিয়ম মানতে বলেছে। আপনি যদি সেগুলো ইভার আর বলা হলো না, তার আগেই রনি ওকে টেনে বুকের মধ্যে নিয়ে ওর মাথায় চুমু খেয়ে বলল, আমার রুমের জোছনার আলো দেওয়ার জন্য এই চাঁদ যদি সর্বক্ষণ আমার রুম জুড়ে বিচরণ করে তাহলে আমি অনায়াসে সকল নিয়ম মানতে রাজি। এবার বলে ফেলুন তো বেবি জান, আপনাকে কতটুকু ভালোবাসতে হলে কি কি নিয়ম পালন করতে হবে? শেষ কথাগুলো ওর মুখের দিকে ঝুঁকে রনির পরপর এমন কথায় ইভা মুখ লুকাতেই রনির বুকের মাঝে একটু চেপে যেতেই রনি ওকে নিজের সাথে আরেকটু চেপে ধরতেই ইভা বলল, দুজন নাকি দুজনের মুখের পান খেতে হবে, আয়নায় নাকি মুখ দেখতে হবে, সব শেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। ওরা একে একে দুজন সব নিয়ম শেষ করে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করে রনি ইভাকে নিয়ে বিছানায় বসাতে ওর পাঞ্জাবির পকেট থেকে একটা বক্স বের করে সেটা খুলে ছোট্ট হীরের চিকচিক করা পেন্ডেন্ট সহ স্বর্ণের চেন পরিয়ে দিল। অতঃপর ধীরে ধীরে দুজন হারালো এক গভীর ভালোবাসায়, যে ভালোবাসা অতুলনীয়, যা দুটো দেহের মনের শেষ হওয়ার নয়, যা একবার পাইলে বারবার চাইতে মন চায়। কারণ এই মিলন আল্লাহ তাআলা স্বয়ং নিজে পছন্দ করেন। আজ আল্লাহকে সাক্ষী রেখে দুটি দেহ পরিপূর্ণভাবে এক হলো। তখন রাদীপ মায়ের কথায় রুমে আসতেই দেখে রোদ এলোমেলো অবস্থায় শুয়ে ঘাপটি মেরে ঘুমিয়ে আছে। যদিও রাদীপ রুমে আসায় ঠাস করে রুমের দরজাটা লাগাতেই দরজা লাগানোর শব্দ পেয়ে রোদের ঘুম ভেঙে যায়। ততক্ষণে রোদ ধরফরিয়ে উঠে দরজার দিকে তাকাতেই রাদীপের চেহারা কেমন দাঁতের দাঁত চেপে গম্ভীর করানো দেখে। আস্তে করে রাদীপের থেকে চোখ সরিয়ে শাড়িটা ঠিক করে বিছানা থেকে নামতে নামতে বলল, আসলে আপনি আসছিলেন না তো, তাই বসে থাকতে থাকতে চোখটা লেগে গেছিল। তবে আপনি চিন্তা করবেন না, আমি আপনার বউ বলে সমস্যা হবে না। আপনি চাইলে এক্ষুনি আমি আমার রুমে যেতে পারি। রোদ কথাগুলো বলতেই রাদীফের কোনো রকম সারা শব্দ না পেয়ে রুমের দরজা পর্যন্ত আসতেই রাদীফের দুবাহু শক্ত করে চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে চোখ গরম করে হালকা চেঁচিয়ে বলল, বিয়ের পিড়িতে বসে বিয়ে করে সবগুলো নাটক করো আমার সাথে? তোদের নাটকের পাত্র আমি? হ্যাঁ। রাদীফের এমন আচরণে রোদ মাথাটা নিজের দিক করে আস্তে করে বলল, ব্যথা লাগছে তো আমার, কেন এভাবে চেপে রেখেছেন? রাদীপ রোদের তোতলানো কথায় তেতে উঠে বলল, লাগলে লাগুক তোর ব্যথা, আমাকে বিয়ে করার আগে মনে ছিল না? এখন আমার রুম থেকে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে নিজেকে আমার মায়ের থেকে ক্রেডিট নিবি, তাই না? সেটা আমি মানব, এটা তোর মনে হয়? বিয়ে যখন করেছিস আমার সাথে এই রুমেই থাকতে হবে তোকে, আর তুই থাকতে বাধ্য। আর যদি অবাধ্য হওয়ার চেষ্টা করিস এক থাপ্পড় মেরে অজ্ঞান করে রেখে দেব। মনে রাখিস, আমি কিন্তু ভালো মানুষ না।
বলে ওকে দেয়ালের থেকে ঘুরিয়ে জোরে বিছানার উপর ধাক্কা মেরে ফেলে দিয়ে রোদ ব্যথায় মৃদু আওয়াজ করে বলল। আহ! শান্তশিষ্ট রাদীপের এমন বাজে আচরণ দেখে রোদ ফুপিয়ে কেঁদে উঠতেই রাদীপ হাত দুটো মুঠে বন্ধ করে বলল। আমার সামনে একদম ন্যাকামি কান্না করবি না। স্বামী বলে যে তোকে আদর দিব, যত্ন করে খাওয়াবো, তোর সকল ইচ্ছাকে সম্মান করে মেনে নেব, বছর শেষে বাচ্চা দিব, এমন ভালো মানুষ কিন্তু আমি নয়। বিয়ে করেছিস না আমাকে, স্বামীর ভালোবাসা ছাড়াই আজীবন থাকতে হবে তোকে। আর তুই থাকতে না চাইলেও তোকে আমি বন্দি করে রাখবো। তখন স্বামীর ভালোবাসা না পাওয়ার কতটা কষ্টের যন্ত্রণা তুই বুঝতে পারবি। উক্ত কথাগুলো বলে গায়ের কোটটা টেনে খুলে রোদের গায়ে ফিক্কা মেরে হন করে রোমের বারান্দায় চলে যায়। রাদীপ ইচ্ছে করে তার রোমের মধ্যে থাকেনি, কারণ কাউকে এতে করে যেও না পাওয়ার বেদনা। সে জায়গায় অন্য কেউ দৃশ্যটা কল্পনা করতেও রাদীপের শরীর জ্বলছে। মন তো যাচ্ছে রোদ নামের মেয়েটাকে তুলে আছাড় মারতে। আদৌ কি একদিনের জন্য রোদকে মানাতে পারবে যুথির জায়গায়, নাকি অন্য কারো জায়গা রোদ দখল করেছে বলে রোজ ব্যথায় অত্যাচারে ব্যথিত হবে? হ্যাঁ হ্যাঁ, উঠতে বসতে ওকে আমি। এসব ভেবে রাদীপ নিজ হাত দুটো আবারও মুঠিবদ্ধ করে নিয়ে চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। রমি এসে রোদকে না দেখেই শুয়ে পড়ল। রোদ রাদীপের এমন ভিন্ন রূপ দেখে ভয়ে আসতে রাদীপের শরীর থেকে অনেকটা দূরত্ব রেখে শুয়ে পড়ল। বলা তো আর যায় না, শরীর লেগেছে বলে দুটো চর না মেরে দেয়। এসব ভেবে দুজনেই একটা সময় ঘুমের রাজ্যে তলিয়ে যায়। সময় তো কাটছে সময়ের মতো। এই তো মিনিটের পর মিনিট কেটে ঘন্টা পার হয়ে 24 ঘন্টা পেরিয়ে যেতেই জ্যোতির জ্ঞান তখনও না ফেরাতে আরিশ ওকে নিথর দেহে পড়ে থাকতে দেখে শূন্য চোখে তাকিয়েছিল। তার বউটার কখন জ্ঞান ফিরবে, কখন তাকে একটু আদর দেবে, কোথায় কোথায় ব্যথা দিয়েছে নিজ হাতে ছুঁয়ে ব্যথা কমিয়ে দেবে, এই আশায় আরিশের পরপর এসব ভাবার মধ্যে কেটে গেছে আরও 2 ঘন্টা। তখন যুধি একইভাবে শুয়ে আছে দেখে আরিশ আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। হাত দুটি মুষ্টিবদ্ধ করে নিথর হয়ে পড়ে থাকা যুধির দুবাহুতেই হাত রেখে চিবিয়ে চিবিয়ে বলল। বউ এখন তো ওঠ, আর কত এভাবে যন্ত্রণা দিবি? আমার বুকে ব্যথা করছে তো, ওঠ না বউ। হ্যাঁ বউ, বউরে চোখটা খুল না আমার কলিজা। আরিশের এলোপাতালি অনেক কথায় যুধির কোনো রেসপন্স না পেয়ে আরিশ ওর থেকে সরিয়ে হাতের কাছে রাখা কাচের জগটা উঠিয়ে মেঝেতে আছাড় মেরে মাথার চুল 2 হাতে দুপাশ থেকে খামচে ধরে চেঁচিয়ে বলল। হাফ ফুটের বাচ্চা, আমার অবাধ্য হোস? তখন থেকে চোখ খুলতে বলছি, চোখ খুলছিস না। ছ্যা, আরিশ খানের বউ এতটা দুর্বল হবে জানলে আগে কলিকাতার হারবার খাইয়ে নিতাম। তাতে যদি এভাবে মরার মতো করে পড়ে না থাকতি। বলে যুধিকে জাগাবে বলে ওর কাছে তেড়ে এসে ওকে টেনে তুলতে নিলে কিছু একটা মনে করে ওকে ছেড়ে বাঁকা হেসে হাত দুটো পুনরায় মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে রাগে গজগজ করতে করতে ছুটল ডক্টর আহিলের উদ্দেশ্যে। গন্তব্য তার বউ কেন 24 ঘন্টা পরও চোখ খুলল না, কোন বালের ডক্টরই করে গেল ডক্টর আহিল। আজ এর শেষ দেখে ছাড়বে ও। থমথমে পরিস্থিতি, কারো মুখে কোনো কথা নেই, আছে শুধু সবার মুখে আতঙ্কের ছাপ। কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত ডারপিরিং ইকো হসপিটাল স্বাভাবিক অবস্থায় মানুষ চলাফেরা করছিল, কিন্তু এই মুহূর্তে হসপিটালের মানুষ মনে হয় দোতলা ডক্টর আহিলের রুমের চারপাশ জুড়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে। কারণ আরিশ তখন বাসা থেকে এমনভাবে বেরিয়ে আসছিল কানমহলের মানুষ আরিশের মূর্তি বা বুঝতে না পারলেও আয়ান ঠিকই ধরতে পেরেছিল আরিশ নিশ্চিত কাউকে না কাউকে মারতে যাচ্ছে। তাই আরিশের পেছনে এসে ওকে থামাতে না পেরে বাইক নিয়ে ওর পিছু যায়। তবে আরিশ এতটাই ফুল স্পিডে বাইক রাইড করে আসছিল যার দরুন আয়ান অনেকটা পিছিয়ে যায়। আরিশ হসপিটালের সামনে বাইক পার্ক করে কারো দিকে না তাকিয়ে সোজা ডক্টর আহিলের কেবিনে এসে ওনাকে কিছু বুঝতে না দিয়ে ওনার কলার চেপে চেঁচিয়ে বলল। আমার তুই ডক্টরি করে এসেছ যে 24 ঘন্টা পরেও আমার বউ চোখ খুলছে না? আজ আমি তোর ডক্টরি বের করছি, তোকেও আজ বউয়ের মতো অবস্থা করব। কারণ জানিস তো, আরিশ খানের বউ নেই তো কেউ নেই। আরিশ কথাটা শেষ করতে না করতে ডক্টর আহিলের নাকে মুখে একের পর এক পাঞ্চ মারতেই আহিলের নাক ফেটে ঝরঝর করে রক্তের সাথে ঠোঁট ফেটে রক্ত ঝরতে শুরু করলো। একসময় আহিল মার খেতে খেতে হা করে মুখ দিয়ে শ্বাস নিতেই আয়ান দৌড়ে এসে আরিশকে টেনে ওনার থেকে সরিয়ে চোখ গরম করে ওখানে থাকা সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল। আপনারা এখানে তামাশা দেখছেন? দেখছেন একটা মানুষ রক্তাক্ত হচ্ছে, না থামিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? আয়ানের এমন কথায় একজন হালকা সাহস করে বলেই ফেলল।
ওনাদের এমন কথায় আয়ান নিঃশ্বাস ত্যাগ করে, কারণ ওরা মিথ্যে বলেনি। ওরা কেউ ওকে থামাতে এলে সে সময় ওনাদেরও ডক্টর আহিলের মতো অবস্থা হতো। তাই আবারও নিঃশ্বাস ফেলে ঘুরে আরিশের দিকে ঘুরে ওকে থামানোর জন্য কিছু বলতে যাবে, তার আগে আরিশ আশেপাশে তাকিয়ে আহিলের বসার টেবিলের ওপর পানি ভর্তি চার্চের একটা বোতল থেকে সেটা হাতে নিয়ে তেড়ে এসে আহিলের মাথায় বাড়ি মারতেই উনি সাথে সাথে চিৎকার করে ওঠেন। ওনার মাথায় এক সাইড ফেটে দিয়ে মুষলধারা রক্তের ঝর্ণা বইতে লাগলো। ডক্টর আহিল আর সজ্ঞানে থাকতে পারল না, ঝিমিয়ে আস্তে করে মেঝেতে লুটিয়ে পড়তেই আয়ান কোনোরকম আরিশকে টেনে ওনার থেকে এক পাশে আনতে আরিশ আহিলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এটাও আমার বইয়ের মতো অজ্ঞান হয়ে গেল। এটাকেও মারার আগে হারবাল খাওয়ানো উচিত ছিল। আয়ান আরিশের এমন কথায় ওকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, ভাই আমার, শান্ত হও। কি হয়েছে তোমার? এভাবে ওনাকে শুধু শুধু মারছো কেন তুমি? মারবো না? এই ডাক্তার বলে 24 ঘন্টায় নাকি আমার বউয়ের জ্ঞান ফিরবে। সেখানে এখন 26 ঘন্টা পার হয়ে 27 ঘন্টা শেষ হতে চলছে, আমার বউ এখনো চোখ খুলছে না। তাহলে বল, এই ডক্টর সেখানে একে আমি ছেড়ে দেব? ওকে তো আমি আজ জানে শেষ করব, যাতে এই ডক্টর কারোর সাথে যেন আর ডাক্তারি না করতে পারে। খানমহলে সবাই বসে সন্ধ্যায় টুকটাক কথাবার্তা বলছিলেন। তখন আরিশ বেরিয়ে যেতে ওনারা তেমন দেখেও বিষয়টা দেখেননি। তারপর মুহূর্তে হসপিটাল থেকে কল পেয়ে ওনারা তোড়জোড় করে 4 ভাই একসাথে ছুটে হসপিটালে আসেন। তাড়াহুড়ো 4 ভাই হসপিটাল এসে এমন ঘটনা দৃশ্য দেখে ওনারা বাকরুদ্ধ হয়ে শুধু ড্যাব ড্যাব করে আরিশের দিকে তাকিয়েছিল। এ ছেলেকে ওনারা দুপুরে খান বংশের বড় ছেলে হিসেবে উপাধি দিল। তার প্রতি কৃতজ্ঞ ছিল তার প্রতিটা কাজে, কিন্তু রাত পোহাতে না পোহাতেই তার বেপরোয়া স্বভাব আবারও জাগ্রত হবে কে জানতো। তাহলে হয়তো দুপুরে তাদের দেয়া বংশের একমাত্র বুদ্ধিমত্তা হিসেবে উপাধি দিত না। তবে এই মুহূর্তে ওনারা আরিশকে কিছু বলতেও পারছেন না। ওনারা কী বা আর বলবে? আরিশ নিষ্কুকর্ম করে বউকে অজ্ঞান করে রেখে এখন এসে ডক্টরের মাথা ফাটালো। এই নিয়ে যদি ওনারা কিছু বলতে যায় তাহলে ওনাদের ছেলে ডাইরেক্ট উত্তর আসবে, তোমাদের ছোট ভাইকে সুস্থ অবস্থায় ফিরিয়ে এনেছি। তখন তো ঠিকই বলেছিলে আমি যা করি ঠিক করি। তাহলে এখন আমার বউকে ডাক্তার ফিরিয়ে আনতে পারলো না, তাই শাস্তি দিয়েছে। এখন আমার স্বভাব বেপরোয়া। ওনারা এসব চিন্তা করে সেদিন শুধু চুপ ছিলেন। আর নয়তো দিনটা যদি ভাইকে ফিরিয়ে আনার আগে হতো তাহলে নির্ঘাত আর সাফওয়ান খান দুটো চর আরিশের গালে লাগিয়ে দিত। তবে কি আর করার, ছেলের উন্মাদনা বেপরোয়া স্বভাব নীরবে সহ্য করে ওকে আয়নের সাথে বাড়ি ফেরত পাঠিয়ে ডক্টর আহিলের যাবতীয় খরচ চিকিৎসা ওনারা করিয়ে তারপর বাড়ি ফেরেন। আরিশ সেদিন বাড়ি ফিরে নিজ রুমে থেকে নিচে পর্যন্ত নামেনি। সর্বক্ষণ শূন্যে তাকিয়ে ছিল নিজ প্রিয়সীর ফ্যাকাশে মুখের দিকে। এভাবে কেটে গেছে পরপর 2 দিন। যদি তখনও জ্ঞান না আসাতে আরিশ বিষণ্ণ মনে উঠে রুমের বারান্দায় চলে যায় স্বচ্ছ নীল আকাশকে দেখার জন্য। আরিশ বারান্দায় গেছে, বেশ সময় পার হতেও রুমে আসেনি। সে শুধু এক দৃষ্টিতে বারান্দার দোলনাটার উপর বসে আকাশের দিকে তাকিয়েছিল। এভাবে সময় পার হয়ে 1 ঘন্টার মতো কেটে যেতেই উঠে দাঁড়ায় রুমের ভেতর আসার জন্য। তার পরের ঘটনা তো আপনারা জানেনই, তাই বর্তমানে ফিরছি। ফারি জ্যোতিকে এই 3 দিনের কথা একে একে ছোট ছোট করে টুকটাক ভাবে বলল। আরিশকে চিলেকোঠার ঘরে পাঠানোর পরে ওরা ইভার বিয়ের দিন দুপুরে এই খবর পেয়েছিল। ইভা আপুর বিয়েতে ওরাও তেমন সাজেনি, আপুর সাথে পর্যন্ত যায়নি। মনি আর মাইশাকে পাঠিয়েছিল। রাদীপ ভাইয়ের সাথে রোদ আপুর বিয়ে হয়েছে ইভা আপুর বিয়ের দিনই। আর সেদিনই আরিশ ভাই জ্যোতির আব্বুকে নিয়ে এসে সবাইকে চমকে দিয়েছিল। আর সবশেষে ডক্টর বলে গিয়েছিল। ফারির মোটামুটি সব খুলে বলায় জ্যোতির মাথায় শুধু একটা কথাই আটকালো, ওর বাবা ফিরে এসেছে। ওর বাবা মরে যায়নি। তাই চোখ দুটো বারবার পলক ফেলতে ফেলতে ফারিকে ওর ডান হাত দ্বারা কোনোরকম সামনে থেকে সরিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার আব্বু উনি বেঁচে আছেন? বলে চোখ থেকে পানি ফেলতে ফেলতে দৌড়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে মায়ের রুমে এসে দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখে এক পাশ ফিরে ওর বাবা ঘুমানো অবস্থায় আছে। এটা দেখে কোনো রকম বলল, আব্বু। ইউনুস খান দরজা খোলার শব্দ পেয়ে ওনার ঘুম হালকা হয়ে যায়। তার উপর কাঁপা কণ্ঠে আব্বু ডাকটা শুনে দ্রুত বিছানা থেকে উঠে বসে। দরজার দিকে তাকাতেই দেখে তার অতি আদরের কলিজা পাখিটা দরজায় দাঁড়িয়ে ফুপিয়ে কান্না করছে। এটা দেখে উনি হাতের ইশারায় ওকে কাছে ডাকতেই জ্যোতি একটা দৌড়ে নিচে আসার জন্য বেশ হাঁপিয়ে গেছে। এমনিতেই তার শরীর দুর্বল, হাতের বাহুতে ব্যথা, তবুও সেদিকে তোয়াক্কা না করে বাবার ডাকে ছুটে কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল,
আমার আমার আব্বু, তুমি আমাদের রেখে কোথায় ছিলে? জানো তো, জানো কত কষ্ট হতো আমার তোমার জন্য, কত মিস করতাম আব্বু ডাকটা। কেন এলে না এতদিন? খুব কান্না পাচ্ছে কিন্তু আমার।